নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। রাত পোহালে এখানে অনুষ্ঠিত হবে সেই কলকাতা ডার্বি, এবং এই কলকাতা ডার্বি একটু আলাদা। গত 4-5 বছর আইএসএলে যে কলকাতা ডার্বি দেখেছি, অবশ্যই ডার্বি অলওয়েজ 50-50, ডার্বি ঘিরে আলাদা একটা উন্মাদনা থাকে, বাট এই ডার্বি ঘিরে আমার মনে হয় একটু বাড়তি উন্মাদনা থাকবে, কারণ আমরা সকলেই জানি যে এই ডার্বি এই লিগ চলাকালীন কোনো মাঝপথের কোনো কলকাতা ডার্বি নয়। এই ডার্বি কিন্তু হতে চলেছে এবারের আইএসএলের লিগ ডিসাইডার, এবং যেটা আপনি যদি স্ট্যাট বা হিস্ট্রি দেখেন তাহলে প্রায় 25 বছর বাদে ভারতীয় ফুটবলের শীর্ষ লিগে কলকাতা ডার্বি কিন্তু লিগ ডিসাইডার হতে চলে যায়। এবং অবশ্যই দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তারা এই মুহূর্তে স্টিভেন পয়েন্টস টেবিলে সমান পয়েন্ট, গোল ডিফারেন্সের সুবিধায় ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে, টপে রয়েছে, টপ অফ দ্য টেবিল। কিন্তু দুই কোচ, দুই দলই জানে যে এই ডার্বিটা কতটা গুরুত্বপূর্ণ। সার্জিও রোবেরা বলেই ফেললেন আজকে প্রেস কনফারেন্সে যে এটাই আমাদের কাছে ফাইনাল। সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো টিমই কীভাবে দেখছে এই কলকাতা ডার্বির দিকে। আমাদের এই ভিডিওতে থাকবে আজকে ট্রেনিংয়ে আমরা যা যা দেখলাম, দুই দলের ট্রেনিং থেকে ইনপুটস, মুড কেমন দেখলাম, কালকের প্রথম একাদশ কেমন হতে পারে, প্রবাবল প্লেইং 11 সেটা, এবং দুই কোচের জন্য এই ডার্বিটা কতটা গুরুত্বপূর্ণ, দুই কোচের জন্য আলাদা সিগনিফিকেন্স ক্যারি করছে এই কলকাতা ডার্বিতে, এবং হোয়াট দিস কলকাতা ডার্বি মিনস ফর বোথ দ্য কলকাতা জায়ান্টস, সেই সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। সুতরাং একেবারে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই সোমনাথের কাছে চলে যাবো। সোমনাথ, ইস্ট বেঙ্গল যারা কিন্তু এই বছর মোহনবাগানের সাথে যে একটা গ্যাপ ছিল সেটা একেবারেই ক্লোজ করে ফেলেছে, সেটা তারা ডার্বিতে ডমিনেন্সও দেখেছে, শেষ 3 ডার্বিতে আমরা দেখছি। কিন্তু এই ডার্বির আগে ইস্ট বেঙ্গল টিম একটু চাপে নাকি ফুরফুরে মেজাজে? একদম ইতিহাসের কাছে একদম চলে এসেছি ইস্ট বেঙ্গল। অবশ্যই হয়তো আর এক রাতের অপেক্ষা, এবং সেরাটা দিতে হবে ইস্ট বেঙ্গলকে। এটা কিন্তু অস্কার বুজন থেকে শুরু করে মোহাম্মদ রাশিদ সকলেই একই কথা বলছেন। এবং যদি ক্যাম্পের কথা বলি, অবশ্যই ফুরফুরে মেজাজে, এবং দুটো ক্যাম্পই ইস্ট বেঙ্গল মোহনবাগান, দুটো ক্যাম্পই যেখানে আমরা প্রেশার ফিল করতে পারছি, সমর্থকরা প্রেশার ফিল করতে পারছে, সকলেরই একটাই কথা। কিন্তু এই রাজ্যে অবশ্যই কিছুদিন আগেই ভোট হয়েছে, চর্চার বিষয় রয়েছে অনেক, কিন্তু আজকে হয়তো এই 24 ঘন্টা আগে একটাই চর্চার বিষয় কলকাতা ডার্বি, এবং সেখানেই সব থেকে বেশি প্রেশারে থাকেন দুই দলের হেড কোচ অস্কার বুজন এবং অবশ্যই সার্জিও লোবেরা। কিন্তু যদি দুটো দলের ক্যাম্পটা দেখি তাহলে কিন্তু বেশ রিল্যাক্সড। অবশ্যই এটা কিন্তু তাদেরই দায়িত্ব যে প্লেয়ারদেরকে কিন্তু একেবারে রিল্যাক্স, সত্যি রিল্যাক্স। আমার তো দেখো এটা মনে হলো না সত্যি। না, অবশ্যই তারা কিন্তু চেষ্টা করছে, ইস্ট বেঙ্গলের ফিটনেস ট্রেনার বলুন, স্ট্রেংথ কন্ডিশনিং কোচ, তারা কিন্তু চেষ্টা করছে প্লেয়ারদেরকে একটুখানি রিল্যাক্স করে রাখা। একটা ফান গেম তারা খেলছিল, হাত দিয়ে বল ছোড়াছড়ি, বল চোর টাইপেরই বলতে পারেন আপনারা, বল নিয়ে দৌড়ানো, রেস করা একটা, এইগুলো যাতে তাদের প্লেয়ারদেরকে একটুখানি রিল্যাক্স রাখা যায়। সবাই দেখুন ইন্টারনেটের অ্যাক্সেসে সবার কাছে, সবাই সোশ্যাল মিডিয়া ফলো করে, এবং সেখানে কিন্তু অবশ্যই ডার্বির যে ফিভারটা, সেটা কিন্তু তারা উত্তাপটা সেটা ফিল করতে পারছে সমর্থকদের থেকেও। তাই অবশ্যই এই কাম পশ্চার বা একটা মেন্টালিটিকে একটুখানি ঠান্ডা রাখাটা কিন্তু খুবই দরকারি। এবং অবশ্যই দুটো ক্যাম্পে কিন্তু আমরা ঠিক সেই জিনিস দেখলাম। ইস্ট বেঙ্গলে আর কোনো সেরকম ইঞ্জুরি কনসার্ন নেই, সবাই কিন্তু আজকে পুরোদমে অনুশীলন করেছে, এবং ডার্বির আগে বা ম্যাচ ডে -1 অনুশীলন যেমনটা হয়, হালকা অনুশীলনই রাখতে পছন্দ করে প্রত্যেকটা দল, এবং আজকেও কিন্তু সেই জিনিসের কোনো আলাদা কিছু ঘটেনি। আজকে কিন্তু হালকা অনুশীলনই করলো ইস্ট বেঙ্গল। তার মানে ওই 3 মিডফিল্ডার ছাড়া, সাউল ক্রিস্পো, সৌভিক চক্রবর্তী এবং নওরেময় সিং ছাড়া কিন্তু সকলে একেবারে ফিট আছে কলকাতা ডার্বির জন্য। একেবারে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের জন্য এটা একটা বিগ মিস, কারণ তিনটে ক্যাপ্টেন, মানে অবশ্যই মিডফিল্ডার, এবং 3টে প্লেয়ারই মিডফিল্ডে খেলেন। সৌভিক চক্রবর্তী, যিনি কুড হ্যাভ বিন দ্য অনলি লোকাল বয় ইন দিস কলকাতা ডার্বি, সল ক্রেসপো, তিনি অবশ্যই মাঝমাঠের আরেক স্তম্ভ। আমরা জানি সল ক্রেসপো ইস্টবেঙ্গল মাঝমাঠে খেললে টিমটা পুরো ডাইনামিক্সটাই পাল্টে যায়, এবং নওরেময় সিং, তার যে ওয়ার্কলোড সেটা তো অবশ্যই ইস্টবেঙ্গল এই সিজনটা পুরোটাই মিস করেছে বলতে গেলে। তো অবশ্যই একটা বড় ধাক্কা। এবং তাদের মিডফিল্ড প্রবেশের পাশাপাশি আমরা যদি দেখি তাদের যে নেতৃত্ব দিত তারা টিমের মধ্যে, স্পেশালি সল ক্রেসপো, সেটাকেও কিন্তু মিস করবে ইস্টবেঙ্গল। তো এদের অনুপস্থিতিতে কীভাবে কোপ আপ করে মিগুয়েল ফেরার এবং মোহাম্মদ রাশিদ, সেইটা অনেকটাই কিন্তু ডিফাইন করবে ডার্বির রেজাল্ট ইস্টবেঙ্গল ফেভারে যায় কিনা। বাট কামিং টু মোহনবাগান, সরাসরি মোহনবাগানের ট্রেনিং আজ কী হলো সেটাতে চলে আসবো। গত কয়েক সপ্তাহের মতন আজকেও হালকা ট্রেনিং করালেন সার্জিও লোবেরা। বোঝাই যাচ্ছে শর্ট লিগ, হ্যাঁ তারা 20 দিনের বিরতি পেয়েছে ঠিকই, বাট এই যে 20 দিন বিরতির পর মোহনবাগান কিন্তু 4টে ম্যাচ খেলতে হয়েছে, 4টে ম্যাচ খেলতে হবে অ্যাকচুয়ালি। এরপরে ডার্বি রয়েছে, এবং তারপর অবশ্যই লাস্ট ম্যাচটা রয়েছে অ্যাগেন্স্ট স্পোর্টিং ক্লাব দিল্লি। তো সেই কারণে ফুটবলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বেশ নজর দিচ্ছেন সার্জিও লোবেরা। ট্রেনিংয়ে হার্ডলি 40 থেকে খুব জোর
50 বা 1 ঘন্টা মতন ট্রেনিং করছে মোহনবাগান, হালকা ট্রেনিং সেশন। সেখানে প্রথম একাদশ নিয়ে কোনোভাবে কাটাছেড়া করতে দেখা গেল না লোবেরাকে, হালকা পাসিং প্র্যাকটিস, হালকা সিচুয়েশন প্র্যাকটিস এবং হালকা সেট পিসে জোর দিলেন স্প্যানিশ কোচ, তার বাদ দিয়ে কিছু না। কিন্তু যেটা দেখা গেল আরও একবার, মোহনবাগান কিন্তু বেশ ফুরফুরে মেজাজ, এবং এটা বরাবরই দেখা যায় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মোহনবাগান যে ফিজিক্যাল অ্যান্ড কন্ডিশনিং কোচ তাকে ফান ড্রিল করাতে দেখা যায় প্লেয়ারদেরকে, এবং আজকেও একটা এরকম ফান ড্রিল। আজকে দেখা গেল হ্যান্ডবল খেলতে প্লেয়ারদেরকে, এবং হ্যান্ডবলে যেই টিমই গোল করলো তারা যেভাবে সেলিব্রেশনে মেতে উঠছে গোল করার পর, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ডার্বির আগে বেশ ফুরফুরে মেজাজে, বা হয়তো এটাই দেখানোর চেষ্টা করছে যে কীভাবে তারা ইজ আউট করার চেষ্টা করছে প্রেশারটাকে। অবশ্যই ডার্বির মতন ম্যাচ যেখানে 60,000 দর্শক দেখতে আসবে, এক্সপেকটেশন হাই, এবং এবার এটা লিগ ডিসাইডার, অবশ্যই একটা অ্যাডেড লেয়ার অফ প্রেশার থাকবে। কিন্তু তার আগে প্লেয়ারদেরকে দেখে কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না যে তারা খুব একটা প্রেশার, স্পেশালি মোহনবাগান প্লেয়ারদেরকে। আবার সেই কামিংসই নেতৃত্ব দিচ্ছেন, খুনছুটি করছেন বাকি প্লেয়ারদের সাথে, সেলিব্রেশনে মেতে উঠছেন। তো মোহনবাগান ক্যাম্প বেশ ফুরফুরে, কিন্তু অবশ্যই কতটা কনফিডেন্ট হয়ে নামবে মোহনবাগান সেটা নিয়ে প্রশ্ন থাকছে, কারণ এটা তো আর গত বছরের মোহনবাগান না। এই মোহনবাগান এই লিগে বেশ কয়েকবার কিন্তু হোঁচট খেয়েছে, সেই কনভিন্সিং মোহনবাগানকে একেবারেই দেখা যায়নি। সুতরাং কালকের ডার্বিতে মোহনবাগানকে কি একবারে অন্যরকম দেখবো আমরা, সেটাই হচ্ছে বিগ কোয়েশ্চেন, এবং সেটা অনেকটা ডিফাইন করে মোহনবাগানের ক্ষেত্রে ডার্বি রেজাল্ট যায় কি যায় না। বাট কামিং টু ইস্ট বেঙ্গল, অনেকেরই প্রশ্ন থাকতে পারে প্রথম একাদশ কেমন হতে পারে, কারণ সল ক্রেসপো থাকবে না। পাঞ্জাব ম্যাচে আমরা দেখেছি সল ছাড়া অস্কার বোধ প্রথম একাদশ সাজিয়েছিলেন, 3 ব্যাকে সাজিয়েছিলেন। ডার্বিতে কী হবে বলে মনে হচ্ছে? না, একেবারেই ডার্বিতে আমার মনে হয় যে 4 ব্যাকে ইস্ট বেঙ্গল খেলবে, এবং সেখানে সাউল ক্রিসপোর অনুপস্থিতি অবশ্যই একটা বড় ফ্যাক্টর, কিন্তু দায়িত্ব নিতে হবে বাকি প্লেয়ারদেরকে। এবং যদি ইস্ট বেঙ্গলের প্লেইং 11 বলি, গতকালও আমরা সেই প্রতিবেদনে বলেছিলাম, প্র্যাকটিসের প্রতিবেদনে, বাট আবারও যদি বলি, অবশ্যই প্লেইং 11-এ গোলে তো অবশ্যই থাকবেন প্রাপসুকান সিং গিল, দুটো সেন্টার ব্যাক আনোয়ার আলীর সঙ্গে কেভিন সিবিএ, লেফট ব্যাক লালচুং নুঙ্গা খেলতে পারেন, কারণ তার কিন্তু একটা ডার্বির এক্সপিরিয়েন্স আছে, অনেকগুলো ডার্বি কিন্তু তিনি খেলেছেন। পাশাপাশি মোহাম্মদ রাকিব, তারও কিন্তু ভালোই এক্সপিরিয়েন্স আছে ডার্বির, অনেকটা ডুরান ডার্বি যেটা হয়েছিল সেটার কাছাকাছি একটা লাইন আপ আমরা দেখতে পারি। আমরা যদি মিডফিল্ডের কথা বলি তাহলে সেখানে দুটো পিভট, মোহাম্মদ রাশিদের সঙ্গে জিকসন সিং, এবং অ্যাটাকিং মিডফিল্ডে সেই মিগেল ফেরেরা। লেফট উইংয়ের যদি কথা বলি সেখানে অবশ্যই পিভি বিষ্ণু, রাইট উইং বিপিন সিং, এবং স্ট্রাইকার ইউসুফ এসজারি। এরকমভাবে একটা ইস্ট বেঙ্গলের প্লেইং 11 হতে পারে, একটা 4-2-3-1 ফরমেশন, যেটা অস্কার বুজন আগে ইউজ করতেন ইস্ট বেঙ্গলের এই দলে। কিন্তু এই সিজন আমরা মোস্ট অফ দ্য টাইমস দেখেছি যে একটা 3 ব্যাক তিনি খেলাতে পছন্দ করেন, বাট ডার্বিতে কোনো স্কোপ নেই, স্পেশালি যুবভারতীর মতো মাঠে, যেখানে মাঠের যে সাইজটা, চওড়া ভাবটা অনেকটা বেশি, এবং সেখানে কিন্তু ম্যাকলারেনের মতো স্ট্রাইকার আছে অপোজিশন টিমে, এবং সেখানে 3 ব্যাকটা মেনটেন করা কিন্তু একটুখানি হলেও চাপের বিষয়, কারণ অনেক গ্যাপ থাকে, এবং সেখান থেকে কিন্তু ম্যাকলারেন অনায়াসে ঢুকে যেতে পারে। তো সেখানে ইস্ট বেঙ্গল একটা 4 ব্যাকে শুরু করবে, বাট অবশ্যই মোহনবাগানের যদি দিকে আমরা তাকাই তাহলে তারা কিভাবে শুরু করতে পারে। দেখো, অবশ্যই আমি মোহনবাগানের প্রথম একাদশ তো একটু প্রেডিক্ট করা কঠিন, কারণ এইবার সার্জিও লোবেরা প্রত্যেকটা ম্যাচেই প্রায় তিনি অন্যরকম লাইন আপ নামিয়েছেন, প্রত্যেকটা ম্যাচেই তিনি প্লেইং 11-এ 2 বা 3টে করে চেঞ্জেস করেছেন। গত ম্যাচে ইন্টারকাশের বিরুদ্ধে আমরা সকলেই জানি প্রায় 5-6টা চেঞ্জেস তিনি করেছেন প্রথম একাদশে। তো ডার্বিতে কীরকম লাইন হবে সেটা বলা কঠিন, বাট প্রেডিক্ট করতে কোনো অসুবিধা নেই অবশ্যই। এবং আমি আশা করি যে লাইন আপটা প্রেডিক্ট করবো সেটাতে হয়তো খুব জোর হার্ডলি 1টা বা 2টো চেঞ্জেস হলেও হতে পারে, তার বেশি নয়। সো আমার লাইন আপটা এমন, বিশালকে তো অবশ্যই গোলে, ডিফেন্সে 2 বিদেশি রাখবেন সার্জিও লোবেরা। আমরা দেখেছি যে তিনি যতই ফিয়ারলেস কোচ হন কি না, আমরা মুম্বাই গোয়াতে দেখেছি তিনি 1 বিদেশি ডিফেন্ডার 1 ইন্ডিয়ান ডিফেন্ডার রেখে দল চালাতেন ঠিকই, বাট এই মোহনবাগান একটু তো বাড়তি প্রেশার এক্সপেকটেশন থাকে, তিনি খুব একটা ঝুঁকি নিতে চান না। যখনই হেভিওয়েট অপোনেন্টের বিরুদ্ধে ম্যাচ আসে তখনই তাকে দেখা যায় 2 বিদেশি ডিফেন্ডারকে ডিপ্লয় করে দিতে ডিফেন্স, এবং আগামীকালও আমার তাই মনে হচ্ছে। টম অলরেড এবং অ্যালবার্টোকে রেখেই ব্যাকলাইন সাজাবেন লোবেরা, এবং তার সাথে রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং, অবশ্যই তিনি ফিট রয়েছেন, আপনাদেরকে আশ্বস্ত করতে পারি তিনি পুরোপুরি ফিট। আজকে ট্রেনিং করলেন দলের সাথে, গতকাল আমার মনে হয় ট্রেনিংয়ের মাঝপথে উঠে গেলেন এই কারণে অ্যাজ আ প্রিকশন, যাতে ডার্বির আগে তার চোটটা যাতে গুরুতর না হয়ে যায়, বাট আজকে তিনি ফুললি ফিট, দলের সাথে কিন্তু ট্রেনিং করেছেন। লেফট ব্যাকে অবশ্যই শুভাশিস বোস থাকছেন, এবং মাঝমাঠটা যদি দেখি অবশ্যই আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার ঘাড়েই দায়িত্ব থাকবে মাঝমাঠে। এবং আপুইয়া কোচ লোবেরা নিজে কিন্তু কনফার্ম করেছেন যে ডার্বি খেলবে আপুইয়া। মিনিট খেলতে পারবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে, যদি লোবেরা সেটা নিয়ে বাড়তি কিছু বলেননি, বাট আপুইয়া ইজ ফিট টু প্লে ইন দ্য কলকাতা ডার্বি, এটুকুনি কনফার্ম করেছেন লোবেরা। নাম্বার 10 হিসেবে আমার মনে হয় এটা একটু সারপ্রাইজিং, বাট সাহাল আব্দুল সামাদ, যেহেতু 2 বিদেশি ডিফেন্ডারকে ব্যবহার করে নিচ্ছেন লোবেরা, তার কাছে বাকি থাকছে আর 2টো ফরেন স্লট। সেই ক্ষেত্রে আমার মনে হয় 2জন ফরেনার হবেন, রবসন রবিনো যিনি লেফট উইং পজিশনে খেলবেন, এবং স্ট্রাইকার অবশ্যই জেই ম্যাকলারেন। হি ইজ ডার্বি বয়, লাস্ট সিজন আমরা দেখেছি প্রত্যেকটা ডার্বিতে তিনি গোল করেছেন। এবছর যদিও অতটা কনসিস্টেন্ট নন ডার্বিতে, বাট অবশ্যই তিনি আরও একবার চাইবেন ডার্বিতে নিজের ছাপটা ছেড়ে যেতে।
এবং নাম্বার 10 সাহাল আব্দুল সামাদ এবং রাইট উইংয়ে লিস্টন ক্লোজ। এটা আমার মোহনবাগানের প্রেডিক্টেড লাইন আপ। বাট হোয়াট দিস ডার্বি মিনস টু বোথ দ্য কলকাতা জায়ান্টস। মোহনবাগানের ক্ষেত্রে কতটা রেলিভেন্স রাখে, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কতটা রেলিভেন্স রাখে, সোমনাথের কাছে আসবো। ইস্টবেঙ্গলের জন্য কি বলছে পরিসংখ্যান এই ডার্বিতে? না অবশ্যই ইস্টবেঙ্গল নিয়ে আলাদা কিছু করে বলার নেই। সমর্থকরাও জানেন যে ইস্টবেঙ্গল লাস্ট জাতীয় লিগ জিতেছিল 2003-04 মরশুমে। সুভাষ ভৌমিক তখন কোচ ছিলেন এবং তারপরে ইস্টবেঙ্গলে বহু হাই প্রোফাইল কোচেস, বহু লেজেন্ডারি কোচেস কোচিং কিন্তু করেই গেছেন। ট্রেভার মর্গান, আলেহান্দ্রো মেনেন্ডেস, খালিদ জামিল, আর্মান্দো কোলাসো, মানে লিস্টে শেষ নেই। কিন্তু তারা কিন্তু ট্রফিও জিতেছে, বাট সেখান থেকে কিন্তু তারা লিগ জিততে পারেনি এবং খুব কাছেও চলে এসেছে। ট্রেভার মর্গানের সিজে বলুন, আলেহান্দ্রো সিজে বলুন, খুব কাছে ইস্টবেঙ্গল চলে এসেছিল, বাট স্টিল কিন্তু লিগ জিততে পারেনি। এবং অস্কার বুজনের কাছে কিন্তু একটা বলতে পারেন যে চান্স আছে ইতিহাস গড়ার। মনোরঞ্জন ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, এই দুই কোচের আন্ডারে কিন্তু ইস্টবেঙ্গল 3টে ন্যাশনাল লিগ জিতেছে, বাট তারপরে কিন্তু কেউ জেতেনি। অর্থাৎ অস্কার বুজন কিন্তু প্রথম বিদেশি কোচ হতে পারেন যদি আগামীকালের ম্যাচ ইস্টবেঙ্গল জেতে, এবং অবশ্যই এটা কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট তার সিভির জন্য বলুন, তার কেরিয়ারের জন্য বলুন। আমার এর থেকে বড় অ্যাচিভমেন্ট হতে পারে না যে ইস্টবেঙ্গলের একটা সাপ মুক্তি ঘটতে পারে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে অস্কার বুজনের উপরে। যেভাবে তিনি টিমটাকে আগলে রাখেন, যেভাবে তিনি টিমটাকে ট্রান্সফর্ম করেছেন, এবং আজকে প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে গত বছর আমার যে প্রথম ডার্বিটা, আমার প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গল হেড কোচ হিসেবে, সেই ইস্টবেঙ্গল এবং এই ইস্টবেঙ্গলের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এবং এই যে নবীকরণটা তিনিই ঘটিয়েছেন, এবং অবশ্যই অনেক রেকর্ড ব্রেক হতে পারে। গতকাল যে আগামীকালের ডার্বির কথা বলি, যদি জেতে আইএসএলের প্রথম ডার্বি তারা জিতবে মোহনবাগানের বিরুদ্ধে, প্রথম আইএসএল ট্রফি অনেক দিন পর, 22 বছর পর জাতীয় লিগ, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই চতুর্থ লিগ ফর ইস্ট বেঙ্গল, যেখানে মোহনবাগান তাদের আর্চ রাইভেল অনেকটাই এগিয়ে গেছে, 7টা লিগ রয়েছে তাদের কাছে, এবং সেই যে গ্যাপটা একটুখানি কমানোর চেষ্টা করবে অবশ্যই ইস্ট বেঙ্গল। আইএসএলে তো সেই গ্যাপটা তারা কমিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু যে এই ট্রফি ক্যাবিনেটের একটা লড়াই আমরা বছরের পর বছর দেখে আসি ইস্ট বেঙ্গল মোহনবাগানে, সেটাও কিন্তু মার্জিনালি একটু হলেও কমানোর সুযোগ আছে ইস্ট বেঙ্গলের কাছে। একেবারেই তাই। এবং আমরা একটু প্রেস কনফারেন্সে চলে যাবো, কারণ সেই প্রেস কনফারেন্সে আজকে একটু হলো স্পষ্ট হলো, একটু হলো বার্তাটা পাওয়া গেছে যে দুই দল, দুই শিবির কতটা মরিয়া এই ডার্বি জেতার জন্য। প্রথমে অস্কার বুজো তিনি একটা খুব সুন্দর কথা বললেন যে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু পুরো ইকুয়েশনটা আলাদা। মোহনবাগান অলরেডি দে আর দ্য ডাবল চ্যাম্পিয়ন্স, পরপর 3 বছর তারা ট্রফি জিতে আসে। তাদের জন্য এই বছর জাস্ট টু রিটেন আনাদার ট্রফি। অতটা হয়তো খিদে থাকবে না যেটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে থাকবে এবছর, কারণ ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনার যেটা সোমনাথ বললো 22 বছর কোনো মেজর ট্রফি আসেনি, মেজর লিগ জেতেনি ইস্ট বেঙ্গল, তো সেই ক্ষেত্রে একটু খিদেটা বেশি। এবং ইস্ট বেঙ্গল সেই স্বপ্নেই কিন্তু বিভোর এই বছর এই আইএসএলে, প্রথম থেকে কিন্তু এই টার্গেটটা নিয়ে আইএসএলে নেমেছে। যদি অস্কার বুজো অনেক প্রেস কনফারেন্সে বলে এসেছেন যে তিনি ধীরে ধীরে এগোতে চান, প্রথমে টাইটেল নিয়ে ভাবতে চান না, কিন্তু অবশ্যই এবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছে ইস্ট বেঙ্গল, এবং যখন কেউ স্বপ্ন দেখে তখন সেই স্বপ্নটা সত্যি করার জন্য বেশি মরিয়া হয়ে ওঠে একটা দল, এবং সেটাই বলতে চাইছেন কিন্তু অস্কার বুজো। অন্যদিকে সার্জিও লোবেরা, আমরা যদি বলি সার্জিও লোবেরা আন্ডারে মোহনবাগানকে এখনও সেভাবে সেটেল হতে দেখিনি আমরা এই বছর মোহনবাগানকে সেইভাবে। আমরা এর আগে মুম্বাই, গোয়াকে যেভাবে খেলতে দেখেছি লোবেরার আন্ডারে, মোহনবাগানকে তার ধারে কাছে একেবারেই লাগেনি, সেই ডমিনেন্ট বা কনভিন্সিং ফোর্স লাগেনি। তো সেটা কি কোনোভাবে চিন্তার কারণ? সার্জিও লোবেরা বলে না, একেবারে আমার কাছে সেটা প্রেশার নয়, আমি স্বস্তি পাচ্ছি, দল কিন্তু ভালো ফুটবলটা খেলছে, দল সুযোগ ক্রিয়েট করছে, চান্সেস ক্রিয়েট করছে, এবং সেটাই আমাকে স্বস্তি দিচ্ছে। অবশ্যই ডার্বি ইজ অ্যান ইম্পর্টেন্ট গেম, ইটস লাইক আ ফাইনাল টু আস। বাট আমি মুম্বাই তো যখন চ্যাম্পিয়ন হয়েছি তখন আমার কাছে কিছু রকম খারাপ ম্যাচেস গেছে, বাট তাও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো আমাদের কাছে আমরা এই কারণেই স্বস্তিতে রয়েছি, কারণ আমাদের কাছে অপরচুনিটি কিন্তু চলে যায়নি, আমরাও কিন্তু এখনও পর্যন্ত একই পজিশনে লাইক ইস্ট বেঙ্গল। যদি আমরা কয়েকটা ম্যাচে আমরা হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগানের ইকুয়াল নাও অন লেভেল টার্মস, গোল ডিফারেন্স ইস্ট বেঙ্গল এগিয়ে ঠিকই, সুতরাং তাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি রয়েছে, এবং সেটাই দলকে মোটিভেট করছে যে এখনও তো হাতের বাইরে চলে যায়নি ট্রফি রেস, তারা ট্রফি রেসের মধ্যেই রয়েছে, এবং সেটাই হচ্ছে অ্যাডিড মোটিভেশন মোহনবাগানের জন্য। অলরেডি উই হ্যাভ ডিসকাস প্রথম একাদশ কেমন হতে পারে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের জন্য, বাট সবশেষে যদি বলতে হয় কালকের ম্যাচে যদি হালকা একটু প্রেডিকশন নিয়ে আমরা আলোচনা করি, অবশ্যই কালকে আমরা লাইভ শোতে আমরা আলোচনা করবো ঠিকই, বাট তাও যদি এখন যদি আলোচনা করতে হয় কোন দল হালকা একটু হলেও এগিয়ে থাকবে এই ডার্বিতে অন পেপার যদি বলি, সব কিছু নিয়ে, প্লেয়ার্স অ্যাভেলেবিলিটি, এই সব কিছু নিয়ে কি মনে হয় সোমনাথ? দেখো ইস্টবেঙ্গল যা ফুটবল খেলেছে এই সিজন অবশ্যই প্রশংসার যোগ্য। খারাপ ফুটবল খেললেও তারা কিন্তু ম্যাচ সেরকমভাবে হারেনি। অবশ্যই জামশেদপুর এফসির বিরুদ্ধে তারা ম্যাচে হেরেছে, কিন্তু সেই ম্যাচেও তারা কিন্তু খারাপ ফুটবল খেলেনি, এবং এটা ধারাবাহিকতাভাবে কিন্তু তারা এই যে একটা ফুটবল যে একদমই বাজে টাইপের ফুটবল খেলছে না ইস্টবেঙ্গল, হয়তো একটা হাফে ধরো পুরোটা ব্লক হয়ে গেল, খেলতে পারছে না, সেকেন্ড হাফে কিন্তু সেটা অনেকটা পুষিয়ে দেয়। পাঞ্জাব ম্যাচেও আমরা ইনফ্যাক্ট দেখেছি, অনেকেই বলছে যে ম্যাচটা হয়তো খারাপ হয়েছে ইস্টবেঙ্গল পাঞ্জাব ম্যাচটা, কিন্তু সেকেন্ড হাফে মরিয়ার চেষ্টা করেছে ইস্টবেঙ্গল গোলের
জন্য, দুটো শট 3 কাঠিতেও লাগে এবং সেটা না হলে হয়তো ইস্টবেঙ্গল এগিয়েও থাকতে পারতো। সব কিছুর দিক থেকে যদি দেখতে হয় এই সিজন ইস্টবেঙ্গল মাত্র 2টো ম্যাচ হেরেছে রেগুলেশন টাইমে, 4টে হেরেছে টোটাল, 2টো আরও টাই ব্রেকারে। সেখানে এগুলো যদি আপনারা দেখেন পরিসংখ্যান বা এই পাস্ট ম্যাচেস, এগুলো কিন্তু একটা জিনিস শো করে যে এই টিমটা অ্যাটলিস্ট যেটা গত বছর ছিল না বা গত সিজনসে যেগুলো ছিল না, যে কনসিস্টেন্সিটা ইস্টবেঙ্গলে কিন্তু এই কনসিস্টেন্সিটা একদম এই আইএসএলের ফ্যাগ এন্ডে এসে কিন্তু এই দলটা পেয়েছে এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল এরকম বড় ম্যাচের জন্য। তো সেখান থেকে ইস্টবেঙ্গল ফর্মের নিরিখে যেসব প্লেয়াররা তফাৎ গড়ে দিতে পারে সেই সবের নিরিখে যদি বলতে হয়, অবশ্যই মোহনবাগানের যারা ভালো প্লেয়ার আছে তাদের কারেন্ট ফর্ম যদি দেখেন, ম্যাকলায়ন এর থেকে অনেক বেটার ফর্মে তিনি ছিলেন, কামিংস এর থেকে অনেক বেটার ফর্মে ছিলেন, পেট্রাটসকে তো আলাদা করে কিছু বলার নেই, পেট্রাটস এককালে যা ফর্মে ছিল সেটা সবাই জানেন। তো সেইখান থেকে যদি বলি ইস্টবেঙ্গলের যারা বিদেশিরা তারা কিছুটা হলো প্রাইমে আছে, মিগেল ফেরেরা, কেভিন সিবিএ, রাশিদ একটুখানি ফল্টার করছেন বিগত কিছু ম্যাচেস ধরে, বাট সব কিছুই যদি দেখতে হয় স্টিল ইটস 50-50, কারণ সাউল ক্রেসপো তিনি নেই, অবশ্যই আপুইয়া তিনি ফিরে আসছেন এই ডার্বিতে, অবশ্যই ডার্বি 50-50 হয়, বাট কোথাও না কোথাও যদি পার্শিয়াল এজ দিতে হয় ওই পয়েন্ট ডিফারেন্সে, পয়েন্টস টেবিলের নিরিখে গোল ডিফারেন্সে হয়তো ইস্টবেঙ্গল একটু এগিয়ে থাকবে, কারণ 3টে আউটকাম হতে পারে ডার্বি থেকে, ইস্টবেঙ্গল জিতলো, মোহনবাগান জিতলো বা ম্যাচটা ড্র হলো। এই 3টে আউটকামের মধ্যে থেকে যদি 2টো আউটকামও হয় ইস্টবেঙ্গলের লাভ। যদি ইস্টবেঙ্গল যেতে ওয়েল অ্যান্ড গুড, ইস্টবেঙ্গল যদি ড্র করে তাহলে কিন্তু অপরচুনিটি থাকছে লাস্ট ম্যাচে জিততে পারলে কিন্তু তারা চ্যাম্পিয়ন ওই গোল ডিফারেন্সে। তো সেইখান থেকে হয়তো পার্শিয়ালি 19-20 তফাৎ ইস্টবেঙ্গল হয়তো এগিয়ে থাকে, বাট মোহনবাগান আমরা সকলেই জানি ট্রফি জেতা একটা অভ্যাসে পরিণত করেছে মোহনবাগান বিগত কিছু সিজন ধরে, এবং সেটা যদি কালকে তারা দেখাতে পারে তাহলে তো সেই ডিবেটটা সেটেলই হয়ে গেল যে ট্রফি জেতার জন্য নার্ভস লাগে, কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এটা কঠিন, কারণ অনেক বছর তারা এই জিনিসটা করতে পারে, একটা সাপ মুক্তির টাইপের বলতে পারে, একবার হয়ে গেলে হয়তো সেটা পরপর হতে থাকবে, বাট সেই যে একটা ব্রেক করা, জিংস ব্রেক করা, এটা কি ইস্টবেঙ্গল করতে পারবে? এটার উপরেই এখন থাকবে নজর। একেবারেই তাই। সোমনাথ যেটা বললো, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে পাল্লা ভারী এ কারণে হতে পারে বিদেশিরা প্রাইম ফর্মে রয়েছে, টিমটা শেষ 3-4টে ম্যাচে ভালো ফর্মের মধ্যে দিয়ে গেছে, এবং মোহনবাগানের ক্ষেত্রে আমি এই কারণেই বলছি পাল্লা ভারী, কারণ অ্যাগেন মোহনবাগানের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, মোহনবাগানের বেঞ্চ স্ট্রেংথ, মোহনবাগানের রিসোর্স, ডিমি পেট্রোসের মতন প্লেয়ার, জেই ম্যাকলারের মতন প্লেয়ার, জেসন কামিংসের মতন প্লেয়ার, জানি যতই তারা ফর্মে না হোক কিন্তু তারা ক্ষমতা রাখে যে কোনো সময় ম্যাচের কিন্তু রং পাল্টে দেওয়ার ক্ষমতাটা তারা রাখে, এবং সেই কারণেই মোহনবাগানের দিকেও একটু হলেও পাল্লাটা ভারী বলে আমার এই মুহূর্তে মনে হয়। বাট অবশ্যই সার্জিও লোবেরা তার প্রথম কলকাতা ডার্বি, ঠিক যেমন অস্কার বুজনের এটা শেষ কলকাতা ডার্বি হতে পারে, ঠিক তেমন সার্জিও লোবেরা এটা প্রথম কলকাতা ডার্বি, প্রথম ডার্বির স্বাদ পেতে চলেছেন, ডাগ আউটে বসতে চলেছেন, তো তিনি কি বাজিমাত করতে পারবেন সেটা অবশ্যই সময় বলবে। বাট অবশ্যই কালকের ডার্বিতে 62,200 টিকিট কিন্তু রিলিজ করা হয়েছে, আশা করছি ফুল হাউসই হবে, সব টিকিটই সোল্ড আউট হয়ে যাবে, এবং অবশ্যই ম্যাচ শেষে মেট্রো অ্যাভেলেবিলিটি থাকবে, এক্সট্রা বাসের অ্যাভেলেবিলিটি থাকবে, এবং ফেরি অর্থাৎ লঞ্চেরও কিন্তু অ্যাভেলেবিলিটি থাকবে, যাতে সমর্থকরা যারা আসবেন দূর দূরান্ত থেকে তাদের কোনো রকম অসুবিধা না হয়। সো অ্যাগেন থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট। তো এখানেই শেষ করছি আমাদের ভিডিও। আপনার কি প্রেডিকশন, আপনার কি মতামত কালকে ম্যাচ নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং অবশ্যই চোখ রাখবেন রেফ স্পোর্টস বাংলা পর্দায় ডার্বি কাভারেজের জন্য। অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে।